আপনারা শুনছেন রেডিও মালঞ্চে উইলিয়াম শেক্সপিয়ার রচিত আজকের গল্প হ্যামলেট। গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে প্রচ্ছদ ও সূচি। পর্ব 48। ডেনমার্কের রাজপ্রাসাদে লাগোয়া এলসিনোর দুর্গ। রাতের বেলা সেখানে পাহারা দিচ্ছে রক্ষী ফ্রান্সিসকো। প্রচণ্ড শীতের রাত, পুরো চামড়ার পোশাক ভেদ করে প্রচণ্ড ঠান্ডা। গায়ের চামড়া, হাড়, মাংস সব কামড়ে ধরতে চাইছে, বরফ হয়ে আসছে গায়ের রক্ত। দুর্গে রাতের বেলা এই পাহারা দেবার কাজটা রক্ষীদের কাছে খুব ভীতিকর হয়ে দাঁড়িয়েছে। ভীতির কারণ একটাই, গত কয়েক রাত ধরে এক রহস্যময় প্রেত মূর্তি এসে দাঁড়াচ্ছে দুর্গ প্রাচীরে। রক্ষীদের দিকে নীরবে তাকিয়ে আছে সেই মূর্তি। রক্ষীরা যারা তাকে দেখেছে সবারই মনে হয়েছে সেই রহস্যময় প্রেত মূর্তি কি যেন বলতে যাচ্ছে, কিন্তু বলতেও পারে না। রক্ষীরা এও লক্ষ্য করেছে প্রেত মূর্তিকে দেখতে অবিকল আগের রাজার মতো, যিনি অল্প কিছুদিন আগে মারা গেছেন। রোজ রাতে ওই প্রেত মূর্তির আবির্ভাব ঘটায়। রক্ষীরা ভয় পেয়ে ব্যাপারটা হোরাসিওর কানে তুলেছিল। মৃত রাজার ছেলে হ্যামলেট, হোরাসিও তার ঘনিষ্ঠ বন্ধু। এই অদ্ভুত খবর শুনে অবাক হয়েছেন হোরাসিও। প্রহরীরা যা যা বলেছেন তা সত্যি কিনা যাচাই করতে তিনি নিজে আজ রাতের বেলায় দুর্গে পাহারা দিতে এসেছেন। দুর্গের পেটা ঘড়িতে ঘণ্টার ধ্বনির সঙ্গে সঙ্গে নীরবে পেরিয়ে যাচ্ছে রাতের প্রহর। হোরাসিওর উদ্দেশ্য হল না ব্যর্থ। শেষে রাতে সেই প্রেত মূর্তি আবার এসে দাঁড়ালো দুর্গ প্রাকারে। সত্যি হ্যামলেটের মৃত পিতা ভূতপূর্ব রাজার সঙ্গে প্রেত মূর্তির চেহারার মিল দেখে হোরাসিও নিজেও অবাক হলেন। পরের দিনই হোরাসিও বন্ধু হ্যামলেটকে সেই রহস্যময় প্রেত মূর্তির আবির্ভাবের কথা জানালেন। বাবা মারা যাওয়ার সময় হ্যামলেট রাজধানীর বাইরে ছিলেন। ফিরে এসে মায়ের মুখ থেকে সব কথা শুনেছেন। তার বাবা বৃদ্ধ একদিন দুপুরবেলা প্রাসাদের বাগানে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় এক বিষাক্ত সাপ তাকে কামড়ায়। তারই ফলে তিনি মারা যান। বাবার অপঘাত মৃত্যুতে হ্যামলেট খুবই দুঃখ পেলেন ঠিকই, কিন্তু তিনি মনে আরও আঘাত পেলেন যখন বাবা মারা যাবার পরে কয়েকটা সপ্তাহ কাটার আগেই তার কাকা ক্লডিয়াস তার বিধবা মা রানী গার্ট্রুডকে বিয়ে করে ডেনমার্কের ফাঁকা সিংহাসনে বসে পড়লেন। ক্লডিয়াস ছিলেন ডেনমার্কের নতুন রাজা। দেশের প্রজারা এই ব্যাপারটা তেমন খুশি মনে মেনে নিতে পারল না ঠিকই, কিন্তু ভয় তারা মুখ বুজে রইল, কোনো কথাবার্তা বলতে পারল না। বাবা মারা যাবার পরে পরেই এই বিয়ে আর সিংহাসন অধিকার করার ঘটনায় এক প্রবল সন্দেহ দানা বেঁধেছে তার মনে। তার বাবা সত্যি বিষাক্ত সাপের কামড়ে মারা গেছেন এই ব্যাপারটা কিছুতেই তিনি মন থেকে বিশ্বাস করে উঠতে পারছেন না। আবার সত্যি সত্যি কি ঘটেছিল তারও হদিশ পাচ্ছেন না তিনি। এমনি সময় বন্ধু হোরাসিও দুর্গ প্রাচীরে সেই প্রেত মূর্তির নিয়মিত আবির্ভাবের কথা তাকে শোনালেন। তাকে দেখতে অবিকল তার বাবার মতো এটুকু শুনেই হ্যামলেট নিজে গিয়ে সেই প্রেত মূর্তির মুখোমুখি দাঁড়াবেন মনস্থির করলেন। সেই দিনই রাতের বেলা হ্যামলেট বন্ধু হোরাসিওর সঙ্গে এলসিনোর দুর্গে পাহারা দিতে এলেন। তখন শেষ রাত। অন্যান্য দিনের মতো ঠিক একই জায়গায় আবার সেই প্রেত মূর্তি দেখা দিল। সেই প্রেত মূর্তি চোখে পড়তে হ্যামলেট চেঁচিয়ে উঠলেন,
বাবা, ডেনমার্কের রাজা। তিনি চেঁচিয়ে ওঠার সঙ্গে সঙ্গেই প্রেতমূর্তি হাত নেড়ে তাকে ডাকল। কিছু বুঝতে না পেরে হ্যামলেট তাকালেন হোরাশিওর দিকে। হোরাশিও তাকে আশ্বাস দিয়ে বলল, দেখো হ্যামলেট, উনি হাত নেড়ে তোমায় ডাকছেন, হয়তো কিছু বলতে চান, তুমি নির্ভয়ে গিয়ে যাও। হ্যামলেট মহাবিষ্টের মতো পা ফেলে সামনের দিকে এগিয়ে গেলেন। কিছু দূর যাবার পর ওই প্রেতমূর্তি যে তার বাবার, এ বিষয়ে তিনি নিঃসন্দেহ হলেন। মৃত রাজা বেঁচে থাকতে যে পোশাক পরতেন, প্রেতমূর্তির পরনে সেই একই রকম পোশাক লক্ষ্য করলেন হ্যামলেট। আপনি শুভ বা অশুভ যেরকম প্রেতাত্মাই হন না কেন, প্রেতমূর্তিকে লক্ষ্য করে চেঁচিয়ে উঠল হ্যামলেট, আপনি যে রূপে এসেছেন তাতে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনার আমাকে কিছু বলার থাকলে স্বচ্ছন্দে বলুন। কেন আপনি রোজ রাতে এখানে এভাবে দেখা দেন? হ্যামলেট, আমি সত্যি তোমার নিহত পিতার প্রেতাত্মা। সেই প্রেত মূর্তি চাপা গলায় জবাব দিল। নিহত? চেঁচিয়ে উঠল হ্যামলেট। কি বলছেন আপনি? আগে আমার সব কথা শোনো, জবাব দিল সেই প্রেত মূর্তি। হ্যাঁ, আমার ছোট ভাই, তোমার কাকা ক্লডিয়াস আমায় হত্যা করেছে। একদিন আমি বাগানে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম, এমন সময় ক্লডিয়াস হেবনা গাছের বিষাক্ত রস সবার চোখ এড়িয়ে ঢেলে দেয় আমার কানে। তারই ওই চক্রান্তে সাহায্য করেছে তোমারই গর্ভধারিণী আমার স্ত্রী গাট্রুদ। এইসব ঘটনায় আমি অশান্তিতে আছি। হ্যামলেট, তুমি আমার একমাত্র সন্তান, তোমায় আমি সব জানালাম। তুমি এই অন্যায়ের প্রতিবিধান করো। বিদায় হ্যামলেট। প্রেত মূর্তি মিলিয়ে গেল। ঠিক তখনই বিস্ময়ে হতভাগ হ্যামলেট অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন দুর্গের ছাদের মেঝেতে। জ্ঞান ফিরে আসার পরে বন্ধু হোরাশিও আর মার্সেলাস নামে রক্ষীদের এক সেনানীকে প্রেতাত্মার মুখ থেকে শোনা সব কথা তিনি বিশ্বাস করে বললেন। সেই সঙ্গে তারা এসব কথা আর কাউকে বলবেন না, এই প্রতিশ্রুতি আদায় করলেন তাদের দুজনার কাছ থেকে। যা দেখলাম আর তোমার মুখ থেকে যা শুনলাম সবই বিচিত্র, মন্তব্য করলেন হোরাশিও। কিন্তু একটা কথার জবাব দাও তো, প্রেতাত্মারা কি আমাদের মতো কথা বলতে পারে? হোরাশিও, বন্ধুর দিকে তাকিয়ে বললেন হ্যামলেট, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের জানার বাইরে এমন অনেক কিছুই ঘটছে যার উল্লেখ বা ব্যাখ্যা কোনো বইয়ে নেই। সে রাত্রের ঘটনা প্রচণ্ড প্রভাব ফেলল হ্যামলেটের মনে। বাবার প্রেতমূর্তির মুখে যা শুনলাম তা কি সত্যি? সত্যি হলে এর উপযুক্ত প্রতিবিধান নিশ্চয়ই আমাকে করতে হবে। একবার এ কথা আপন মনে বলল সে। তারপরই আবার তার মনে হলো, শুধু একটা প্রেতমূর্তির কথার উপর ভরসা করে উপযুক্ত প্রতিবিধান নেবার মতো গুরুত্বপূর্ণ কোনো কাজ করা কি ঠিক হবে? এর চেয়েও বাস্তব আর নির্ভরযোগ্য কোনো প্রমাণ কি পাওয়া যায় না, যার ফলে কাকার পাপ সম্পর্কে আমি আরো নিশ্চিত হতে পারবো? রাত দিন এ সমস্ত চিন্তা ভাবনা করতে করতে হ্যামলেট পাগলের মতো হয়ে উঠলেন। রাজ্যের বৃদ্ধ মন্ত্রী পোলোনিয়াসের ছেলে লিওটিস আর তার মেয়ে অ্যাফেলিয়াকে দেখতে অপরূপ সুন্দরী। তরুণ হ্যামলেটকে মন থেকে যেমন ভালোবাসত সে, হ্যামলেটও তেমনই ভালোবাসতেন তাকে। ভবিষ্যতে অ্যাফেলিয়ার সঙ্গে হ্যামলেটের বিয়ে হবে, রাজ্যের সবাই এটা
এরকম ধরেই নিয়েছিল। কিন্তু হ্যামলেটের আচরণে, কথায়, বার্তায় অস্বাভাবিকতা সবারই চোখে পড়েছে শুনে ভাবনায় পড়লেন পোলোনিয়াস। হলেনই বা হ্যামলেট রাজার ছেলে, কিন্তু বাবার মৃত্যুতে তিনি যখন পাগলই হতে বসেছেন, তখন জেনে শুনে তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে কোনো বাবা কি দিতে পারেন? বিয়ে দিলেও ভবিষ্যতে তার পরিণতি কি সুখের হবে? এসব ভাবনা স্বাভাবিক কারণেই বাসা বাঁধল পোলোনিয়াসের মনে। এদিকে হ্যামলেট নিজে পড়েছেন সমস্যায়। বাবা মারা যাবার পরেও এক সুগভীর চক্রান্ত যে তার চারপাশে ক্রমেই মাকড়সার মতো জাল বিস্তার করে চলেছে, তা তিনি ঠিকই টের পেয়েছেন। কিন্তু টের পেলেও কাউকে অপরাধী বা সেই চক্রান্তের সঙ্গে সরাসরি জড়িত বলে তিনি ধরতে পারছেন না। অনেক মাথা খাটিয়ে শেষকালে হ্যামলেট সমাধানের হদিশ পেলেন। রাজা, রানী, পোলোনিয়াস, অ্যাফেলিয়া প্রত্যেককে আড়াল থেকে লক্ষ্য করা দরকার। এদের সবার কথাবার্তা, আচার আচরণ খুঁটিয়ে বিচার করা দরকার, যাতে আর সবার দিকে তিনি নজর রাখতে পারেন, কিন্তু কেউ তাকে গ্রাহ্যের মধ্যে আনবে না। এই ভেবে হ্যামলেট এমন হাবভাব করতে লাগলেন যেন সত্যি তার মাথা খারাপ হয়ে গেছে, তিনি সত্যি পাগল হয়ে গেছেন। হ্যামলেটের পাগলাটে হাবভাব দেখে আর পাগলের মতো কথাবার্তা শুনে রাজপ্রাসাদের সবাই বেশ বিব্রত হল। হ্যামলেটের পাগলামো কিন্তু যেমন তেমন পাগলামো নয়। মাথা মুন্ডুহীন এলোমেলো কথাবার্তার মধ্যেই তিনি এমন সব সরস অথচ তীক্ষ্ণ মন্তব্য ছুড়ে দেন, যার খোঁচা রাজা, রানী, পোলোনিয়াস এদের সবাইকে দারুণ আঘাত করে। আর তখনই হ্যামলেট কি সত্যি পাগল হয়ে গেছে, নাকি সবটাই ওর পাগলামির ভান? এই প্রশ্ন জাগে তাদের মনে। যদি সবটাই পাগলামির ভান হয়, তাহলে আর আড়ালে হয়তো ওর মনে কোনো মতলব আছে। কি সে মতলব? এই আশঙ্কাও একই সঙ্গে ফনা তোলে। হ্যামলেটের এই পাগলামির অভিনয় সবার চেয়ে কষ্ট পেল তারই ভালোবাসার পাত্রী অ্যাফেলিয়া। অ্যাফেলিয়া দেখতে যেমন সুন্দর, তার মনটাও তেমনি সরল খোলামেলা। সেখানে কোনো রকম কুটিলতার ছায়া এখনো পড়েনি। হ্যামলেটের স্বাভাবিক আচরণে সে বেচারি মনে ভারী কষ্ট পেল। দিন এইভাবেই কাটছে। এলসিনোর দুর্গ প্রাকারে নিহত রাজার প্রেতমূর্তির আবির্ভাবের ঘটনা আর ঘটছে না। কিন্তু বাবার প্রেতমূর্তির মুখ থেকে শোনা সে রাতের হতাশা ভরা কথাগুলো কিছুতেই ভুলতে পারছেন না হ্যামলেট। বাবার প্রেতমূর্তি তাকে অন্যায়ের প্রতিবিধান করতে বলেছেন। কাদের অন্যায়ের কথা তিনি বলতে চাইছেন তা বুঝতে তিনি পেরেছেন ঠিকই, কিন্তু একা কিভাবে অন্যায়ের প্রতিবিধান করবেন তাই ভেবে পাচ্ছেন না। অনেক মাথা খাটিয়ে শেষকালে এক বুদ্ধি বার করলেন হ্যামলেট। রাজপ্রাসাদের নাটক অভিনয় করতে একদল অভিনেতা অভিনেত্রী এসে জুটেছে শহরে। রাজা আর রানীর মনের ভাব যাচাই করে দেখতে হ্যামলেট তাদের কাজে লাগাবেন স্থির করলেন। সেই অভিনেতাদের সঙ্গে দেখা করে হ্যামলেট জানালেন তিনি একখানা নাটক লিখেছেন, সে নাটকখানা তাদের দিয়ে তিনি রাজপ্রাসাদে অভিনয় করাতে চান। অভিনেতারা তার কথায় খুশি হল। যুবরাজের নিজের লেখা নাটকে তারা অভিনয় করবেন, এ তো সত্যি আনন্দের কথা। অভিনেতারা তার প্রস্তাবে রাজি আছেন জেনে প্রাসাদে ফিরে এসে নাটক লিখতে বসলেন হ্যামলেট। বিষয়বস্তু আগে থেকেই তৈরি থাকলে পাত্রপাত্রীর সংলাপ লিখতে বেশি সময় লাগে না, আর এক্ষেত্রে বিষয়বস্তু তো আগে থেকেই ঠিক করা আছে। বাবার প্রেতমূর্তির মুখ থেকে তিনি যা শুনেছিলেন হুবহু সেই কাহিনীর ছায়ায় লিখতে হবে নাটক। রাজাকে সরিয়ে সিংহাসন অধিকার করতে রাজার ছোট ভাইয়ের সঙ্গে রানীর চক্রান্ত, বাগানে ঘুমন্ত রাজার কানে বিষ ঢেলে তাকে হত্যা করা, তারপরে রানীকে বিয়ে করে ফাঁকা সিংহাসন দখল করা, এমনি সব ঘটনা। নাটক লেখার পরে হ্যামলেট তা অভিনেতাদের পড়ে শোনালেন। নাটকের কাহিনী অভিনেতাদের ভারী পছন্দ হল।
তারপর চুটিয়ে মহড়া দিতে লাগলো। মহড়া চলতে চলতে অভিনয়ের দিন তারিখ সব স্থির হয়ে গেল। অভিনয়ের দিন নাটকের শুরুতেই হ্যামলেট এসে বসলেন রাজা রানীর খুব কাছে। কাছে বসে পাদপ্রদীপের আলোয় তাদের হাব ভাব খুঁটিয়ে দেখতে লাগলেন। নাটক এগিয়ে যাবার সঙ্গে সঙ্গে নতুন রাজা ক্লডিয়াসের চোখ মুখ যে ফ্যাকাশে হয়ে উঠেছে তা হ্যামলেটের চোখে ঠিকই ধরা পড়ল। এইভাবে আরও কিছুক্ষণ পরে বাগানে ঘুমন্ত রাজার কানে বিষ ঢেলে দেবার দৃশ্য যখন এলো, তখন ক্লডিয়াস আর চুপ করে বসে থাকতে পারলেন না। অস্থির হয়ে নিজের আসন ছেড়ে তিনি চলে গেলেন প্রাসাদের ভেতরে। তার গর্ভধারিণী রানী গার্ট্রুড নিজেও যে ভেতরে ভেতরে যথেষ্ট চঞ্চল হয়ে উঠেছেন তাও হ্যামলেটের চোখ এড়াল না। এরপরে তার মনে আর সন্দেহ রইল না। বাবার প্রেতমূর্তি তাকে যা বলেছেন তা যে অক্ষরে অক্ষরে সত্যি সে বিষয়ে এতটুকু সন্দেহ রইল না হ্যামলেটের মনে। নিশ্চিত যখন হয়েছেন তখন এবারে অন্যায়ের প্রতিবিধানের ভাবনা। নাটক দেখতে দেখতে মনস্থির করেন হ্যামলেট অন্যায়ের প্রতিবিধান করবেন বলে যে শপথ তিনি বাবার প্রেতমূর্তির কাছে করেছেন তা এবার তাকে পালন করতেই হবে। যে তার বাবাকে এভাবে হত্যা করেছে সে যত কাছের সম্পর্কের হোক না কেন তিনি নিজে হাতে তাকে সাজা দেবেন। নাটক শেষ হবার পরে রাজা অভিনেতাদের ডেকে তাদের দলগত অভিনয়ের প্রশংসা করলেন। পারিশ্রমিক ছাড়াও সবাইকে মোটা বকশিশ দিলেন। সব শেষে জানতে চাইলেন এই নাটক কে লিখেছে। তার ভাইপো হ্যামলেট নিজেই এ নাটক লিখেছে শুনে রাজা অবাক হয়ে ভুরু কোঁচকালেন। ভেতরে ভেতরে প্রচণ্ড ধাক্কা খেলেন তিনি। হ্যামলেটের পাগলামি কিন্তু দিনে দিনে বাড়তেই লাগল। রানী আর মন্ত্রী পলোনিয়াসের সঙ্গে পরামর্শ করে ক্লডিয়াস এই সিদ্ধান্তে এলেন যে হ্যামলেটকে রাজ্যে রাখা আর নিরাপদ নয়। ছলে বলে কৌশলে তাকে কিছুদিনের জন্য হলেও পাঠাতে হবে দেশের বাইরে। তাকে যে কিছুদিনের জন্য দেশের বাইরে যেতে হবে এ কথা হ্যামলেটকে ডেকে শোনানোর দায়িত্ব নিলেন তার মা রানী গার্ট্রুড স্বয়ং। হ্যামলেটকে নিয়ে ক্লডিয়াসের নিজের দুর্ভাবনাও খুব কম নয়, কারণ কিভাবে চক্রান্ত করে তিনি তার বাবাকে হত্যা করেছেন তা যেভাবেই হোক হ্যামলেট জেনে ফেলেছেন। এই অবস্থায় দেশে থাকলে যে কোনো দিন যে কোনো সাংঘাতিক ঘটনা ঘটাতে পারেন হ্যামলেট। মন্ত্রী পোলোনিয়াসের লোক এসে হ্যামলেটকে জানান রানী গার্ট্রুড তার সঙ্গে বিশেষ প্রয়োজনে দেখা করতে চান। ওদিকে পোলোনিয়াস রানীকে বললেন, শুনুন রানী, হ্যামলেট দেখা করতে এলে তার সঙ্গে খুব স্বাভাবিক আচরণ করবেন। বলবেন তার দুঃখ আপনি সইতে পারছেন না। আমি আপনার ঘরের পর্দার আড়ালে লুকিয়ে থাকব, কাজে আপনার কোনো ভয় নেই। আমার লোক তাকে খবর দিতে গেছে, তিনি এক্ষুনি চলে আসবেন। বলে পোলোনিয়াস রানীর ঘরের পর্দার আড়ালে গিয়ে লুকিয়ে রইলেন। খানিক বাদে মা মা বলে ডাকতে ডাকতে এসে হাজির হ্যামলেট। রানীকে দেখে জানতে চাইলেন কেন তিনি তাকে ডেকে পাঠিয়েছেন। তোমার আচরণে আমি আঘাত পেয়েছি হ্যামলেট। তুমি তোমার বাবার মনেও দুঃখ দিয়েছ। হতে পারে মা, তবে আমি একা নই। তুমি নিজেও আমার বাবার মনে দুঃখ দিয়েছ। তবে হ্যাঁ, এখন যিনি দেশের রাজা আর তোমার স্বামী, তুমিই তাকে খুশি করতে পেরেছ। হ্যামলেট, তুমি কি আমায় ভুলে গেলে? ভুলবো কেন মা? ক্রুশবিদ্ধ যিশুর নাম করে বলছি, আমি তোমাকে ভুলিনি। তুমি তো এদেশের মানে ডেনমার্কের রানী, আমার গর্ভধারিণী, আর বর্তমানে আমার বাবার ভাইয়ের স্ত্রী। তুমি এইভাবে আমার সাথে কথা বলছো কেন হ্যামলেট? কাঁদো কাঁদো গলায় বলে উঠলেন রানী। মা, একবার স্থির হয়ে বসো। আমি তোমার সামনে একটা আয়না ধরছি। আয়না মানে তুমি যেসব অন্যায় আর কুকর্ম করেছ তার বিবরণ তোমায় আমি শোনাব। শুনলেই নিজের আসল চরিত্রটা বুঝতে পারবে, আর বুঝতে পারবে কেন আমি তোমার সঙ্গে এমন করছি। তুই কি আমাকে খুন করতে চাস? ছি
ছেলের কথা শুনে ভয় পেয়ে রানী চেঁচিয়ে উঠলেন, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! রানীর আর্তনাদ শুনে পর্দার আড়াল থেকে চেঁচিয়ে উঠলেন পলোনিয়াস। পর্দার আড়াল থেকে পুরুষ মানুষের গলা ভেসে আসতে হ্যামলেট ধরে নিলেন তার কাকা ক্লডিয়াস নিশ্চয়ই লুকিয়ে আছেন ওই পর্দার আড়ালে। একথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে কোমর থেকে তলোয়ার খুলে পর্দার ওপর লাফিয়ে পড়লেন। পর্দার ওপর দিয়েই আড়ালে দাঁড়ানো পোলোনিয়াসের বুকে সেই তলোয়ার বসিয়ে দিলেন। আর্তনাদ করে মেঝেতে লুটিয়ে পড়লেন মন্ত্রী পলোনিয়াস। রক্তে চারদিক ভেসে যেতে লাগলো। এই ব্যাপার, আমি তো ভাবলাম পর্দার আড়ালে একটা ইঁদুর লুকিয়ে চেঁচাচ্ছে। বলে আবার পাগলামির ভান করে হাসতে লাগলেন হ্যামলেট। মায়ের সঙ্গে দেখা করতে এসে হ্যামলেট মন্ত্রীকে নিজের হাতে খুন করেছেন এ খবর দেখতে দেখতে রটে গেল চারদিকে। শুনে প্রাসাদের সবাই ভয়ে থরথর করে কাঁপতে লাগল। ভয়ের কারণ একটাই, হ্যামলেটকে পাগলামিতে পেয়েছে। পাগলামি করতে গিয়ে তিনি কখন কি করে বসেন কে বলতে পারে। হ্যামলেটকে দেশের মানুষ ভালোবাসে, তাই ইচ্ছে থাকলেও নতুন রাজা ক্লডিয়াস এতদিন তাকে হত্যা করবার কোন রকম চেষ্টা করেননি। কোনো ছুতোয় হ্যামলেটকে বিদেশে পাঠিয়ে সেখানে তাকে বধ করবার সুযোগের অপেক্ষায় তিনি এতদিন বসেছিলেন। মন্ত্রী পোলোনিয়াস হ্যামলেটের হাতে খুন হবার ফলে আচমকা সেই সুযোগ পেয়ে গেলেন ক্লডিয়াস। ভাইপোর জন্য দুশ্চিন্তায় যেন তিনি ঘুমোতে পারছেন না এমন ভাব দেখিয়ে ক্লডিয়াস হ্যামলেটকে বললেন, পোলোনিয়াসকে এইভাবে বিনা কারণে হত্যা করে তিনি যে অন্যায় করেছেন দেশের মানুষের মন থেকে তা মুছে দিতে হলে এখন কিছুদিন তার বিদেশে গিয়ে কাটানো উচিত। সেদিক থেকে ইংল্যান্ডই হচ্ছে আদর্শ স্থান। পোলোনিয়াস তার ভালোবাসার পাত্রী অ্যাফেলিয়ার বাবা। শুধু এই কারণেই হ্যামলেট তাকে হত্যা করবার জন্য মনে সত্যিই ব্যথা পেলেন। হ্যামলেটকে প্রাণ মন সঁপে দিয়ে ভালোবাসে অ্যাফেলিয়া। এদিক থেকে তার মধ্যে কোনো কুটিলতা বা লোক দেখানো ভাব নেই। আর সেই হ্যামলেটের হাতেই শেষ পর্যন্ত তার বাবা খুন হলেন। বাবার কথা ভেবে দিনরাত চোখের জল ফেলে অ্যাফেলিয়া। কিছুতেই সে তার মনকে বোঝাতে পারে না। হ্যামলেট দেখলেন পাগলামির ভান করতে গিয়ে পোলোনিয়াসকে হত্যা করে তিনি খুব ভুল করেছেন। এ ভুল শোধরাতে হলে এখনই ক্লডিয়াসের ইচ্ছে মতো ইংল্যান্ডে যাওয়া ছাড়া আর অন্য কোনো উপায় তার সামনে নেই। হ্যামলেট ক্লডিয়াসকে জানালেন ইংল্যান্ডে যেতে তার কোনো আপত্তি নেই। ভাইপোর কথা শুনে মনে মনে হাসলেন ক্লডিয়াস। তার ইংল্যান্ডে যাবার সব ব্যবস্থা তিনি করে দিলেন। সেই সঙ্গে কয়েকজন বিশ্বস্ত অনুচরকেও তার সঙ্গে দিলেন। এরপরে পথের কাঁটা দূর করবার ব্যবস্থাও করলেন ক্লডিয়াস। ইংল্যান্ড তখন ছিল ডেনমার্কের অধীনে। সেখানকার রাজাকে একখানা চিঠি লিখলেন ক্লডিয়াস। তাতে উল্লেখ করলেন ইংল্যান্ডের মাটিতে হ্যামলেট পা দেবার সঙ্গে সঙ্গে তিনি যেন তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন। নিজের যে বিশ্বস্ত অনুচররা হ্যামলেটের সঙ্গে যাচ্ছে তাদেরই একজনের হাতে চিঠিখানা দিলেন ক্লডিয়াস। কিন্তু ক্লডিয়াসের এই পরিকল্পনা সফল হল না। জাহাজে চেপে ইংল্যান্ডে যাবার পথে সে চিঠি হ্যামলেটের হাতে পড়ল। তিনি সেই চিঠিতে নিজের নাম কেটে সেখানে চিঠির বাহক আর তার সঙ্গীর নাম বসিয়ে চিঠিখানা আগের জায়গায় রেখে দিলেন। এদিকে ইংল্যান্ডে পৌঁছানোর আগেই মাঝ সমুদ্রে একদল জলদস্যু সেই জাহাজে চড়াও হল। দস্যুরাও এসেছিলেন জাহাজে চেপে। হ্যামলেট তলোয়ার খুলে ঝাঁপিয়ে পড়লেন তাদের জাহাজে। সামনে যাকে পেলেন তাকেই কচু কাটা করলেন। হ্যামলেটের সঙ্গে যারা যাচ্ছিল ক্লডিয়াসের সেই বিশ্বস্ত অনুচররা, কিন্তু তাকে সাহায্য করতে এলো না। হ্যামলেটকে একা ফেলে রেখে তারা এই ফাঁকে নিজেদের জাহাজ নিয়ে পালিয়ে গেল। জলদস্যুদের সঙ্গে একা লড়াই করতে করতে শেষকালে হ্যামলেট তাদের হাতে বন্দী হলেন। তার সাহস আর বীরত্ব দেখে তারা আগেই মুগ্ধ হয়েছিল। এবার তারা শুনল হ্যামলেট ডেনমার্কের যুবরাজ। তখন তারা তাকে নিজেদের জাহাজে চাপিয়ে ডেনমার্কের সমুদ্রের উপকূলে নামিয়ে দিয়ে চলে গেল। দেশে ফিরে এসে হ্যামলেট দেখলেন
তার ভালোবাসার পাত্রী অ্যাফেলিয়া বাবার শোকে সত্যিই পাগল হয়ে গেছে। হ্যামলেট শুনলেন অ্যাফেলিয়া মনের দুঃখে খাওয়া দাওয়া ছেড়েছে, সময় মতো বাড়ি যায় না, স্নান খাওয়া ঘুম সবই বিসর্জন দিয়েছে। দিনরাত হয় তার বাবার কবরে পড়ে থাকে, নয়তো আপন মনে গান গাইতে গাইতে ঘুরে বেড়ায় কবরের চারপাশে। আশেপাশের গাছ থেকে ইচ্ছে মতো ফুল তুলে বাবার কবরে সেগুলো ছড়িয়ে দেয় অ্যাফেলিয়া। কবরখানায় কেউ এলে তার হাতে সে ফুল তুলে দেয় আর বলে, দাও, কবরে ফুল দাও। অ্যাফেলিয়ার জন্য অনুতাপ জাগল হ্যামলেটের মনে, কিন্তু তিনি নিজেও তো তারই মতো অসহায়। পোলোনিয়াসের ছেলে লিয়ার্টিস হ্যামলেটেরই সমবয়সী। হ্যামলেটের মতো লিয়ার্টিস নিজেও তলোয়ার লড়াই ভালোই লড়ে। কিছুদিন আগে লিয়ার্টিস গিয়েছিল ফ্রান্সে। দেশে ফিরে এসেই সে শুনল হ্যামলেট পাগলামির ভান করে খুন করেছে তার বাবাকে, আর সেই শোকে পাগল হয়ে গেছে তারই বোন অ্যাফেলিয়া। ঘটনার বিবরণ শুনে লিয়াটিসের রাগ গিয়ে পড়ল হ্যামলেটের ওপর। ক্লডিয়াস সুযোগ বুঝে লিয়াটিসের সেই রাগ আরও বাড়িয়ে দিলেন। লিয়াটিসকে ডেকে এনে তিনি বললেন, তোমার বাবা পোলোনিয়াস ছিলেন আমার এক অতি বিশ্বস্ত আর অনুগত মন্ত্রী। তার মৃত্যুর প্রতিশোধ নিতে হবেই। তার আত্মা শান্তি পাবেন, আর তার ফলেই তোমার পিতৃভক্তির পরিচয় পাবে রাজ্যের সাধারণ মানুষ। হ্যামলেট তার মায়ের সামনে পাগলামির ভান করে খুন করেছে তোমার বাবাকে, তারই অন্যায়ের উপযুক্ত শাস্তি দেওয়াই এখন তোমার একমাত্র কর্তব্য। কিন্তু সেই সঙ্গে মনে রেখো, মাথা গরম করে উত্তেজিত হয়ে কিছু করতে চেও না, তাতে মুশকিলে পড়বে। হ্যামলেটকে দেশের মানুষ এখনো ভালোবাসে। পিতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য তুমি নিজে ভেতরে ভেতরে তৈরি হও, কিন্তু পুরো ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। যা করার সব আমিই করব। হ্যামলেটকে বধ করার এক নতুন মতলব আঁটলেন রাজা ক্লডিয়াস। তিনি রাজ্যে তলোয়ার খেলার প্রতিযোগিতা আয়োজন করলেন। ডেনমার্কের কম বয়সী যুবকদের মধ্যে হ্যামলেট আর লিয়ার্টিস দুজনেরই ভালো তলোয়ার বাজ হিসেবে খ্যাতি। হ্যামলেটকে বধ করতে তার এই খ্যাতিকেই কাজে লাগালেন ক্লডিয়াস। প্রতিযোগিতা যে তলোয়ার নিয়ে খেলা হয় তার ফলা থাকে ভোঁতা, দুদিকে ধারও থাকে খুব কম। কিন্তু লিয়ার্টিসকে ক্লডিয়াস বোঝালেন হ্যামলেট আর তার দুজনের হাতেই থাকবে ধারালো তলোয়ার, যার ফলা হবে খুবই সুচলো। একই সঙ্গে লিয়ার্টিসের তলোয়ারের ফলার আর দুদিকের ধারে তিনি মারাত্মক বিষ মাখিয়ে রাখবেন। এই বিষ তীব্র, যা রক্তের সংস্পর্শে এলে যে কোনো মানুষের মৃত্যু সুনিশ্চিত। এর পাশাপাশি হ্যামলেটের মৃত্যুকে সুনিশ্চিত করতে আরও ব্যবস্থার কথা বললেন ক্লডিয়াস। তলোয়ারের আঘাত থেকে যদি বা হ্যামলেট বেঁচে যান, তারপর তিনি যাতে মৃত্যুকে ফাঁকি দিতে না পারেন, সেই উদ্দেশ্যে তলোয়ার খেলা চলার সময় তার জন্য নির্দিষ্ট শরবতে বিষ মেশানোর ব্যবস্থা তিনি করবেন বলে আশ্বাস দিলেন লিয়াটিসকে। খেলার ফাঁকে হ্যামলেটের যখন তেষ্টা পাবে, তখন ওই বিষ মেশানো শরবত যাতে তার হাতে তুলে দেওয়া হয় সে ব্যবস্থা তিনি করবেন। পলোনিয়াসকে হ্যামলেট খুন করেছেন বলে লিয়াটিস তার উপর রেগেছিলেন ঠিকই, কিন্তু এইভাবে বিষাক্ত তলোয়ার নিয়ে খেলতে খেলতে তাকে বধ করার যে মতলব ক্লডিয়াস এঁটেছেন, তা তিনি মন থেকে মেনে নিতে পারছেন না। ব্যাপারটা তার বিবেকে বাঁধছে। ঠিক এমনই সময় এক আকস্মিক দুর্ঘটনায় মারা গেলেন তার বোন অ্যাফেলিয়া, আর তার ফলে লিয়াটিসের মন থেকে বিবেকের বাঁধা মুছে ফেলার সুযোগ পেলেন ক্লডিয়াস। ঘটনা ঘটল এরকম। পাগল হবার পরেও হ্যামলেটকে ভুলতে পারেনি অ্যাফেলিয়া। একদিন কি কারণে তার মনে ধারণা হলো ওই দিনই হ্যামলেটের সঙ্গে তার বিয়ে হবে। কথাটা মনে হতে সে ফুলমালায় নিজেকে সাজালো। তারপর ওই বেশে এসে হাজির হলো নদীর ধারে। কি খেয়াল চাপলো মাথায়, নদীর ধারে এক গাছে উঠল অ্যাফেলিয়া। গাছের একটা পলকা ডাল বাড়িয়ে দেওয়া হাতের মতো এগিয়ে এসেছিল নদীর ওপর। সেই ডালে চাপল অ্যাফেলিয়া।
অ্যাফিলিয়ার ভার সইতে না পেরে সেই পলকা ডাল মচ করে ভেঙে গেল, আর অ্যাফিলিয়ার সঙ্গে সঙ্গে পড়ে গেল অথই জলে। খরস্রোতা এই নদীর জলে পড়ার সঙ্গে সঙ্গে অতলে তলিয়ে গেল অ্যাফিলিয়া। পরদিন তার মৃতদেহ নদীর জলে ভেসে উঠতে সবার আগে খবর পেল লিয়াটিস। নদীর ধারে ছুটে এসে দেখল তার পাগলি বোনটার মৃতদেহের পরনে বিয়ের কোণের সাজ। হয়তো মরার আগে বেচারির মনে বিয়ের কোণে সাজবার সাজ জেগেছিল, এই ভেবে চাপা দীর্ঘশ্বাস ফেলল লিয়াটিস। রাজধানীতে ফিরে আসার পরই অ্যাফিলিয়ার মৃত্যু সংবাদ শুনে হ্যামলেট নিজেও ভেঙে পড়লেন। প্রেমিকাকে সমাধি দেওয়ার সময় উপস্থিত থাকবেন স্থির করে বন্ধু হোরাশিওর সঙ্গে তিনি দেখা করলেন। তারপর তাকে সঙ্গে নিয়ে এলেন সমাধিস্থলে। সমাধিস্থলে দুজন মাটি কাটার মজুর তখন কবর খুঁড়তে খুঁড়তে আপন মনে গান গাইছিল, ভালোবাসার গান। দেখেছ কি অদ্ভুত ব্যাপার? হোরাশিওর দিকে তাকালেন হ্যামলেট। কবর খুঁড়তে খুঁড়তে কোনো মানুষ এমন ভালোবাসার গান গাইতে পারে? এ খুবই স্বাভাবিক ব্যাপার বন্ধু, জবাব দিলেন হোরাশিও। কবরের মাটি খুঁড়তে খুঁড়তে এদের জীবনের বেশিরভাগ সময় কেটে গেছে, তাই মৃত্যুশোক বা কবরের বিভীষিকা কি বস্তু তা ওরা ভুলে গেছে। মৃত্যু সম্পর্কে সাধারণ মানুষের অনুভূতি টিকে থাকলে ওরা এ কাজ কখনোই করতে পারত না। আচ্ছা, এই যে কবরটা খুঁড়ছো, এটা কি কোনো পুরুষের জন্য? এগিয়ে হ্যামলেট মাটি কাটা মজুরদের একজনকে প্রশ্ন করলেন। আগে না হুজুর। এক ঝলক হ্যামলেটের দিকে তাকিয়ে লোকটি জবাব দিল। তাহলে সে কি কোনো নারী? না হুজুর, তাও নয়। সে কি? অবাক হলেন হ্যামলেট। তাহলে কার জন্য কবর খুঁড়ছো? আগে হুজুর, যার জন্য কবর খুঁজছি তার এখন একটাই পরিচয়, মৃতদেহ। মজুরটি দার্শনিকের মতো জবাব দিল। তবে হ্যাঁ, একদিন সে নারীই ছিল, অপরূপ সুন্দরী এক নারী, বয়সও খুব কাঁচা। তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে অ্যাফিলিয়ার মৃতদেহ নিয়ে সেখানে এসে হাজির হলো তার বড় ভাই লিয়াটিস। রাজা ক্লডিয়াস আর রানী গার্ট্রুড এলেন তাদের সঙ্গে। দূর থেকে তাদের দেখতে পেয়ে হ্যামলেট আর হোরাশিও দুজনে কিছুটা তফাতে এক সমাধিস্তম্ভের আড়ালে লুকিয়ে পড়লেন। অ্যাফিলিয়ার মৃতদেহ কবরে শোয়ানো হলো। নিয়ম অনুযায়ী উপস্থিত সকলেই সেই মৃতদেহের ওপর ছড়িয়ে দিল 3 মুঠো মাটি। আদরের ছোট বোনকে শেষ বিদায় জানানোর মুহূর্তে লিয়াটিস নিজেকে স্থির রাখতে না পেরে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল। তার সেই বুক ফাটা কান্না শুনে হ্যামলেট আর চুপ করে লুকিয়ে থাকতে পারলেন না। ছুটে এসে দাঁড়ালেন লিয়াটিসের সামনে, হাত পা নেড়ে পাগলের মতো অঙ্গভঙ্গি করে বললেন, বোনের জন্য মিছি কান্নাকাটি করছো লিয়াটিস? তোমার বোনকে আমি এখনো যতটা ভালোবাসি তার কাছে তোমার এই ভালোবাসা কিছুই নয়। তুমি অ্যাফিলিয়ার জন্য একটা গোটা কুমির খেতে পারো? পারো না, কিন্তু আমি পারি। ওই কবরের নিচে তার পাশে গিয়ে শুয়ে থাকতে পারো? পারো না, কিন্তু আমি পারি। চরম শোকের মুহূর্তে হ্যামলেটের ওই ব্যবহারে উত্তেজিত হয়ে উঠল লিয়াটিস। খাপ থেকে তলোয়ার খুলে তখনই হ্যামলেটের দিকে ছুটে গেল। সঙ্গে সঙ্গে রাজা ক্লডিয়াস হাত ধরে টেনে লিয়াটিসকে শান্ত করলেন। তার কানের কাছে মুখ এনে চাপা গলায় বললেন, কি করছো লিয়াটিস? জানোই তো ওর মাথার ঠিক নেই। হ্যামলেট এখন আর সুস্থ মানুষ নেই, ও পাগল হয়ে গেছে। পাগলের সঙ্গে ঝগড়া করে কি লাভ বলো? লিয়াটিস রাজার সম্মান রাখতে তলোয়ার খাপে আঁটতে ক্লডিয়াস আবার বললেন, আমি যে পরিকল্পনা করেছি তার কথা মনে রেখে শান্ত হও লিয়াটিস। চরম শোকের মুহূর্তে নিজেকে অবিচলিত রাখো। দেখতে দেখতে এগিয়ে এলো তলোয়ার প্রতিযোগিতার দিন। তার আগে লিয়াটিসের সঙ্গে দেখা করেছেন হ্যামলেট। অ্যাফিলিয়ার মৃতদেহ সমাধি দেওয়ার সময় লিয়াটিসের সঙ্গে যে আচরণ করেছিলেন তার জন্য ক্ষমা প্রার্থনাও করেছেন।
হয়তো হ্যামলেট অনেক দেরি করে ফেলেছেন ভেবেই এর উত্তরে হ্যামলেটকে একটি কথাও বলেননি লিয়াটিস। হ্যামলেট আর লিয়াটিসের তলোয়ার খেলা দেখতে ভেঙে পড়েছে গোটা রাজ্যের মানুষ। তারই মাঝে সবার নজর এড়িয়ে তলোয়ার খেলার চালু নিয়ম ভেঙে রাজা ক্লডিয়াস ভোঁতা তলোয়ারের বদলে এমন তলোয়ার দুই প্রতিযোগীর জন্য আলাদা করে রেখেছেন যার ফলা ছুঁচল আর দুদিক খুরের মতো ধার। নিজের পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে ক্লডিয়াস লিয়াটিসের তলোয়ারের ফলায় আর দুদিকে মাখিয়ে রেখেছেন তীব্র বিষ, যা একবার রক্তের সঙ্গে মিশলে মৃত্যু নিশ্চিত। পাশাপাশি বিষ মাখানো শরবতও তিনি তৈরি করে রেখেছেন হ্যামলেটের জন্য। লড়তে লড়তে হ্যামলেট যখন ক্লান্ত হয়ে পড়বে তখন ওই বিষ মেশানো শরবত তার হাতে তুলে দেবার ব্যবস্থা করে রেখেছেন ক্লডিয়াস। মঞ্চে নির্দিষ্ট আসনে বসেছেন রাজা ক্লডিয়াস, তার পাশেই বসেছেন রানী গার্ট্রুড। পদমর্যাদার ক্রম অনুসারে আমত্ত পরিষদ আর সেনাপতিরা বসেছেন তাদের দুধারে। মঞ্চের সামনে আর দুপাশে ভিড় করে দাঁড়িয়েছে রাজ্যের মানুষ। খেলা শুরু হওয়ার আগে হ্যামলেটের মনে অ্যাফেলিয়ার জন্য জেগে উঠল গভীর অনুতাপ। লিয়াটিসের দু হাত ধরে তিনি বললেন, বন্ধু, অতীতে যদি কোনো অন্যায় বা ত্রুটি করে থাকি তাহলে এই মুহূর্তে তা ভুলে যাও। আজকের এই হ্যামলেট সে সময় স্বাভাবিক মানুষ ছিল না, ছিল পুরোপুরি উন্মাদ। পুরনো বন্ধুত্বের দোহাই, উন্মাদ হ্যামলেটের এই ব্যবহার মনে রেখো না। তোমার প্রতি আমার মনে কোনো ক্ষোভ নেই হ্যামলেট, লিয়াটিস বলল। আজ থেকে তুমি আর আমি দুজনেই আবার আগের মতো পুরনো বন্ধু। রাজা ক্লডিয়াস সুরা ভর্তি পাত্রে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে বেজে উঠল দামামা আর ভেরি। সেই আওয়াজের সঙ্গে তাল রেখে শুরু হলো দুই পুরনো বন্ধুর তলোয়ারের লড়াই। প্রতিযোগীরা কেউ কাউকে গভীরভাবে আঘাত করবে না, এটাই এ খেলার চালু নিয়ম। হ্যামলেট সে নিয়ম মেনে খেলতে লাগলেন, কিন্তু লিয়াটিসের মানসিকতা অন্যরকম। মঞ্চ থেকে রাজা ক্লডিয়াস হ্যামলেটকে গভীরভাবে আঘাত হানতে বারবার তাকে ইশারা করছেন, কিন্তু হ্যামলেট নিজে যেখানে নিয়ম মেনে খেলছেন সেখানে সে নিয়ম ভাঙবে কি করে তাই ভেবে পাচ্ছে না লিয়াটিস। হ্যামলেটকে এভাবে আঘাত করতে তার বিবেকেও বাঁচছে। খেলতে খেলতে হ্যামলেট একসময় লিয়াটিসকে কোণঠাসা করে ফেললেন, আর তার ফলে বিবেকের বাধা ভুলে ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে উঠতে লাগলো লিয়াটিস। খেলার প্রথম রাউন্ড শেষ হতে ক্লান্ত হ্যামলেট ছুটে এসে দাঁড়ালেন মায়ের কাছে। ক্লডিয়াসের দিকে তাকিয়ে রানী বললেন, হ্যামলেট তৃষ্ণার্ত, ওকে শরবত দাও। ক্লডিয়াস এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। সঙ্গে সঙ্গে বিষ মেশানো শরবতের পাত্র তিনি তুলে দিলেন রানীর হাতে, কিন্তু রানী সেই পাত্র হ্যামলেটের হাতে দেওয়ার আগেই বেজে উঠল দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার বাজনা। সঙ্গে সঙ্গে মার কাছ থেকে ছিটকে খেলার জায়গায় এসে দাঁড়ালেন হ্যামলেট। চেঁচিয়ে মাকে বললেন শরবত তিনি খেলার শেষে খাবেন। একভাবে খেলা দেখতে দেখতে রানী নিজেও ক্লান্ত হয়ে পড়েছেন, তাই ক্লডিয়াসকে ফিরিয়ে না দিয়ে সেই পাত্রের বিষ মেশানো সবটুকু শরবত নিজেই কয়েক চুমুকে খেয়ে ফেললেন। এমন ঘটনা যে ঘটবে তার স্বপ্নেও ভাবতে পারেননি ক্লডিয়াস, কিন্তু তখন তার আর কিছু বলার নেই। তাই একরাশ উত্তেজনা বুকে চেপে রেখে তিনি এক মনে খেলা দেখতে লাগলেন। দ্বিতীয় রাউন্ডে লিয়াটিসকে তাতিয়ে তুলতে ক্লডিয়াস তার দিকে তাকিয়ে ইশারা করলেন। সঙ্গে সঙ্গে লিয়াটিস তলোয়ার দিয়ে গভীরভাবে আঘাত করল হ্যামলেটকে। এ কি করছো? বন্ধুকে লক্ষ্য করে চেঁচিয়ে উঠল হ্যামলেট, খেলার নিয়ম ভুলে গেলে? দুঃখিত বন্ধু, লিয়াটিস বলল, উত্তেজিত হয়ে পড়েছিলাম তাই খেয়াল ছিল না। কিন্তু খানিক বাদে লিয়াটিস আবার বিষ মাখানো তলোয়ার দিয়ে আঘাত হানল হ্যামলেটের গায়ে। এবার আর নিজেকে শান্ত রাখতে পারলেন না হ্যামলেট। তিনিও এবার লিয়াটিসকে নিজের তলোয়ার দিয়ে গভীরভাবে আঘাত করলেন। লিয়াটিসের তলোয়ারের আঘাতে হ্যামলেটের গা থেকে তখন রক্ত ঝরছে। মতলব হাসিল হয়েছে বুঝে ক্লডিয়াস চেঁচিয়ে উঠে বললেন, থামাও,
এখনই খেলা থামাও। কিন্তু খেলা থামানোর বাজনা বেজে ওঠার আগেই নিজের তলোয়ারের এক ঘায়ে লিয়াটিসের হাতের তলোয়ার ফেলে দিলেন হ্যামলেট। তার তলোয়ার মাটিতে পড়ে যেতে সেই বিষ মাখানো তলোয়ার তুলে নিয়ে লিয়াটিসের বুকে বসিয়ে দিলেন হ্যামলেট। রানী বেহুশ হয়ে পড়েছে। মঞ্চে যারা বসেছিলেন তারা রানীকে এলিয়ে পড়তে দেখে চেঁচিয়ে উঠলেন। জ্ঞান হারানোর আগের মুহূর্তে রানী টের পেলেন যে শরবত তিনি খানিক আগে পান করেছেন তাতে বিষ মেশানো ছিল। তিনি চেঁচিয়ে বললেন, আমি মারা যাচ্ছি হ্যামলেট, তোমার শরবতে বিষ মেশানো ছিল, আমি চললাম। অবাক হয়ে হ্যামলেট মায়ের দিকে তাকালেন। ঠিক তখনই আহত লিয়াটিস বলে উঠল, বন্ধু হ্যামলেট, আর অল্প কিছুক্ষণের মধ্যে তুমি আর আমি দুজনেই এই পৃথিবী ছেড়ে চিরদিনের মতো চলে যাব। তোমায় বধ করার জন্য রাজা নিজে আমার তলোয়ারে বিষ মাখিয়ে রেখেছিলেন। সেই বিষ আমাদের দুজনেরই রক্তে মিশেছে। বিধায় বন্ধু। বলতে বলতে এলিয়ে পড়ল লিয়াটিস। হ্যামলেট তখন সত্যি সীমাহীন ক্রোধে উন্মাদ হয়ে উঠলেন। বিষ মাখানো তলোয়ারখানা তুলে নিয়ে সে ছুটে এসে দাঁড়ালো মঞ্চে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেই তলোয়ার তিনি বসিয়ে দিলেন রাজা ক্লডিয়াসের বুকে। এই বিষ তুমি ছড়িয়েছ, তোমাকেই ফিরিয়ে দিলাম, চেঁচিয়ে উঠলেন হ্যামলেট। আর্তনাদ করে রাজা ক্লডিয়াস এলিয়ে পড়লেন তার আসনে। তীব্র বিষের ক্রিয়ায় কিছুক্ষণের মধ্যে শেষ নিঃশ্বাস ফেললেন তিনি। রাজা, রানী, ক্লডিয়াস সবাই মৃত। বাবার প্রেত মূর্তি যা চেয়েছিলেন সেই অন্যায়ের প্রতিবিধান করেছেন হ্যামলেট। কিন্তু এবার তার নিজেরও মাথা ঘুরতে শুরু করেছে, পাও টলছে। তার নিজেরও মৃত্যুর দেরি নেই বুঝতে পারেন হ্যামলেট। খানিক বাদে তিনি চলে পড়লেন মাটিতে। সঙ্গে সঙ্গে ছুটে এলেন বহুদিনের পুরনো বন্ধু হোরাশিও। হ্যামলেটের মাথাটা নিজের কোলে তিনি তুলে নিলেন। বন্ধু হোরাশিও, শেষ নিঃশ্বাস ফেলার আগে কোনো মতে দু চোখ মিলে বললেন হ্যামলেট, ডেনমার্কের হতভাগ্য যুবরাজের কাহিনী সবাইকে শোনানোর জন্য শুধু তুমিই বেঁচে রইলে। চললাম। রেডিও মালঞ্চর গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে রেডিও মালঞ্চ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, তোমাদের চেনা পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করো। আজ এই পর্যন্ত। এর পরের পর্বে আসবো আবার নতুন গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকো রেডিও মালঞ্চ।